আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরও ভালো রাখতে আমরা যে ফ্রি অ্যাডমিশন কোর্স চালু করছি, যেখানে আমরা প্রতিদিন প্রায় ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এরই ধারাবাহিকতায় আমাদের আজকের যে ফ্রি ক্লাসটা হবে সেটা হবে হচ্ছে তোমার বহুপদী ও বহুপদী সমীকরণ বিষয়ে। তো আশা করি এই চ্যাপ্টারের অনেক কনফিউশন এবং অনেক প্রশ্ন তোমরা সলভ করতে পারবে। চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে মনোযোগ দেই। দেখো, আমরা বহুপদীর চ্যাপ্টারের যে প্রথম অংশ, সেটা হচ্ছে প্রথম যে টপিকটা থাকে সেটা হচ্ছে তোমার বহুপদী হওয়া শর্ত। ঠিক আছে, বহুপদী আমরা জানি বহুপদী হওয়ার শর্ত কি থাকবে বা বহুপদীর গঠনটা কেমন থাকে। বহুপদীর গঠনটা থাকে তোমার একটা চলক থাকবে। এটা কি থাকবে? অবশ্যই একটা চলক থাকতে হবে। মনে করো আমরা চলকটা ধরি কি এক্স ধরি, তাই তো, এবং একাংশ পদ থাকতে হবে। দেখো, যদি এক্স প্লাস থ্রি, এটা একটা কি বহুপদী, এটা একটা বহুপদী। তো বহুপদীর সাথে যখন তুমি সমান চিহ্ন দিবে এবং জিরো দিবে ডান পাশে, সেটা হয়ে যাবে একটা কি বহুপদী সমীকরণ। সেটা হয়ে যাবে একটা বহুপদী সমীকরণ। ঠিক আছে, তো আমরা দেখি যে বহুপদী যে আমার হইতে হবে, তো বহুপদী হওয়ার যে শর্ত, ঠিক আছে, বহুপদী হওয়ার যে শর্ত এটা আমাদের রাখতে হবে। যে বহুপদী হওয়ার শর্ত, কোন শর্তটা মানলে আমি এটা বলতে পারবো যে একটা বহুপদী। ঠিক আছে, দেখো আমরা বলছিলাম যে চলকের ঘাত মানে কত, যে পাওয়ারটা। মনে করো এক্স টু দি পাওয়ার ফাইভ, তার মানে এই ফাইভটা কি আমাদের পাওয়ার, বা এটাকে বলা হয় কি ঘাত, এটাকে বলা হয় কি ঘাত। তাহলে দেখো, চলকের ঘাত যেটা, সেটা ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না। কি হতে পারবে না? ঋণাত্মক মানে কি নেগেটিভ হইতে পারবে না। আর এটা কি ভগ্নাংশ এ বাই বি টাইপ এরকম কিছু হইতে পারবে না। ঠিক আছে, এটা মাথায় রাখো, হতে পারে না। তাহলে এখন বলছে, এটা মাথায় রাখবা যে চলকের ঘাতটা অবশ্যই কি ঋণাত্মক হতে পারবে না, সবসময় কি পজিটিভ হবে বা জিরো, জিরো থেকে পজিটিভ। ঠিক আছে, তাহলে ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না। তাহলে তোমাকে এখন বলছি যে নিচের কোনটি বহুপদী নয়। ঠিক আছে, নিচের কোনটি বহুপদী নয়। তাহলে দেখো, আমাদের এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, ঠিক আছে, প্লাস ওয়ান। তো এখানে যে কয়টা চলক আছে, এখানে একটা চলকের গুলাই কি পাওয়ার কোথাও দেখো কি নেই, ঋণাত্মক কোনো সংখ্যা নেই বা ভগ্নাংশ নেই। তার মানে এটা কি আমার বহুপদী হবে। তারপরে দেখো, এইটা দেখো, ফাইভ এক্স টু পাওয়ার ফাইভ, ফাইভ এক্স টু পাওয়ার ফাইভ, যেটা কি হচ্ছে, এটার এক্স এর পাওয়ার কত বলতো? পাঁচ। তো পাঁচ মানে কি এটা একটা ধনাত্মক সংখ্যা। এটা কত? থ্রি, এটা হচ্ছে টু, তার মানে এটাও কি একটা ধনাত্মক সংখ্যা। তার মানে এটাও আমাদেরকে একটা বহুপদী হচ্ছে। তারপর এখানে দেখো ওয়ান দেওয়া আছে, কি আছে? ওয়ান দেওয়া আছে। তো তুমি ওয়ানটাকে কি এভাবে লিখতে পারো না, যে ওয়ান তুমি লিখতে পারো এক্স টু পাওয়ার জিরো। এই ওয়ানটাকে তুমি কি লিখতে পারো? এক্স টু দি পাওয়ার জিরো, তাই তো। এক্স টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান। তাহলে তুমি এটা কি লিখতে পারো? এক্স টু দি পাওয়ার জিরো প্লাস জিরো। তো এটাও কি হয়ে গেল একটা বহুপদী। তাহলে ওয়ানকেও কি আমরা একটা বহুপদীতে কনভার্ট করতে পারছি। তো আলটিমেটলি আমরা দেখলাম যে এটা হচ্ছে, এটাও বহুপদী হচ্ছে, এটাও বহুপদী হচ্ছে। কিন্তু খ নাম্বার পাওয়ার দেখো, যে এক্স এর ঘাতটা আমার কি আছে এখানে? নেগেটিভ আছে। এক্স এর ঘাতটা কি আছে? মাইনাস হাফ। তার মানে আমি কি বলছিলাম, যে চলকের ঘাতটা অবশ্যই ঋণাত্মক হতে পারবে না। ঋণাত্মক বা কি ভগ্নাংশ হতে পারবে না। তো এখানে দেখো, ঋণাত্মক আছে এবং কি ভগ্নাংশ দুইটাই আছে। তার মানে কি, এই টোটাল এই রাশিটাকে, টোটাল যে বহুপদীটা আছে, সেটা যে কোনো একটা চলকের ঘাত যদি তোমার মাইনাস বা হাফ হয়, এখানে দেখো এটার মান কিন্তু ওয়ান। তার মানে এটা ডিপেন্ড করবে না সবগুলার হইতে হবে এমন কোনো মানে নাই। যে কোনো একটা অংশের যদি ঘাত যদি তোমার মাইনাস হয় বা হাফ হয়, সেটাই আমাদের কি বহুপদী হবে না। তার মানে এটা আমাদের কি হয় বলতো? বহুপদী নয়। ঠিক আছে, তো বাকিগুলা কি? সবগুলা বহুপদী। তাহলে বহুপদীর শর্তটা কি হতে হবে, যে ঘাত যেটা আছে, ঘাতটা অবশ্যই ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না। ঠিক আছে, এটা কি হতে পারবে না? ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না। তাহলে কি তোমার এটা বহুপদী হয়ে যাবে। তো আমাদের যে বহুপদী আছে, তো বহুপদীর ভিতরে আমরা কিছু সমীকরণ ব্যবহার করব। তার ভিতরে আমরা দ্বিঘাত সমীকরণ এবং ত্রিঘাত সমীকরণটা ব্যবহার করব। ঠিক আছে, তো দ্বিঘাত সমীকরণ এবং ত্রিঘাত সমীকরণের ব্যবহারটা আমাদের সর্বোচ্চ এখানে। তাহলে বহুপদী দেখলাম, এবার বহুপদী যে সমীকরণ, তার মানে যে এই যে দ্বিঘাত সমীকরণ যেটা, সেটাও একটা কি বলতো? বহুপদী সমীকরণ, সেটাও একটা বহুপদী সমীকরণ। তাহলে দেখো, বহুপদী সমীকরণের ভিতরে আমরা কি দেখব? দ্বিঘাত সমীকরণ দেখব এবং ত্রিঘাত সমীকরণ দেখব, যেটার ব্যবহারটা একটু বেশি আছে। তাহলে দ্বিঘাত সমীকরণের যে বৈশিষ্ট্যগুলো আছে বা যে মানগুলো আছে, যেগুলো জানা প্রয়োজন, সেগুলো দেখো আমরা লিখে রাখছি ডান পাশে। তাহলে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো, এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কেন? কারণ এখানে যে ঘাত যেটা আছে, সর্বোচ্চ ঘাত যেটা, সেটা কত বলতো? সেটা হচ্ছে দুই। সেটা কত? দুই। তাহলে সর্বোচ্চ ঘাত যত থাকে, আমরা কি তত ঘাত বিশিষ্ট
সমীকরণ বলে থাকি। তাহলে দেখো এটা একটা কি দ্বিঘাত সমীকরণ। কেন? এক্স স্কোয়ার প্লাস বি এক্স এর ঘাত কত 2। তাহলে এবার এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? তো এটা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্তটা কি থাকবে বলো তো? যে দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্তটা হবে অবশ্যই এ ডাজন্ট ইকুয়াল টু 0। তার মানে এর মানটা কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। কেন 0 হওয়া যাবে না? দেখো আমার কি দেওয়া আছে এ এক্স স্কোয়ার, তাই তো? এক্স স্কোয়ারের সহগ কি এ। তাহলে যে 0 ইন্টু এক্স স্কোয়ার হয়ে, তার মানে কি আলটিমেটলি 0 হয়ে যায় না? তাহলে 0 প্লাস বি এক্স প্লাস সি। তাহলে দেখো তো এখানে একটা দ্বিঘাত সমীকরণটা কি থাকছে? যেহেতু আমাদের এক্স স্কোয়ার টার্মটাই থাকছে না, তাই না? আলটিমেটলি কি হচ্ছে, এই যে এক্স স্কোয়ার যে টার্মটা, অর্থাৎ এক্স এর যে সর্বোচ্চ ঘাত যে 2, এই দ্বিঘাত যে টার্মটা এটাই তো থাকছে না। তাহলে যদি এটা না থাকে তাহলে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো? অবশ্যই না। তো এর জন্য আমাদের কি এর মানটা অবশ্যই কি হতে হবে না? 0 হওয়া যাবে না। তুমি এটার প্লাস মাইনাস যা খুশি নিতে পারো, কিন্তু কি 0টা নিতে পারবে না। এই একটা কি হবে? বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে? এবার দেখো এর মূল থাকবে কয়টা? 2টা। একটা সমীকরণের সর্বোচ্চ ঘাত যতটি মূল থাকে ততটি। দেখো এক্স স্কোয়ারের ঘাত কয়টা সর্বোচ্চ? 2। তার মানে এখানে আমাদের মূল কয়টা থাকবে? 2টা মূল থাকবে। ঠিক আছে? তারপর দেখো সি ইকাল টু 0 হয়, তাহলে একটা মূল হবে 0। একটা মূল হবে কত? 0। তাহলে আমরা দেখি যে এখানে যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এখানে যদি কোনো এনি হাউ যে তুমি একটা সমীকরণ পাইলা যে 5x² প্লাস 2x ইকাল টু 0। দেখো এখানে কিন্তু সির যে টার্মটা, এখানে দেখো এটা একটা কম্পেয়ার করে দেখো যে সি যে টার্মটা, এখানে সিটা কিন্তু নাই। এখানে কি তুমি এইভাবে লিখতে পারো 5x² প্লাস 2x প্লাস 0, তাই না? ইকাল টু 0। তার মানে যে সি যে টার্মটা সেটা কি হয়ে যায়? 0। তার মানে এখানে যে সি মানটা যদি 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি যে এর একটি মূল, দুইটা মূল আমি মনে করে ধরলাম, একটা আলফা একটা বিটা। ঠিক আছে? তারপরে যে কোনো একটা মূল কি হয়ে যাবে? আলফা ইকাল টু 0 হয়ে যাবে। বুঝতে পারলো? যদি আমাদের সমীকরণে যদি সি টার্মটা না থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বিএক্স এই পর্যন্ত মনে করো আছে, সিটা নাই। ঠিক আছে? দেখেন দেখো এই 5x² প্লাস 2x এমন যদি থাকে, তাহলে তুমি একটা কি বলতে পারবো যে একটা মূল 0। একটা মূল কি হবে? 0। এটা মাথায় রাখার চেষ্টা করবো। ঠিক আছে? একটা মূল কি হবে? 0 হবে। এরপর জিনিসটা সেটা হচ্ছে দেখো, যদি বি ইকাল টু সি ইকাল টু 0 হয়, তাহলে দুটি মূলে কি হবে? 0 হবে। দুটি মূলে কি হবে? 0 হবে। কেন? আমাকে বলছে কি বি, কি বলছে? বি ইকাল টু সি ইকাল টু 0। তার মানে বি এর মানও 0 হবে, সি এর মানও কি 0 হবে। তাহলে তুমি একটা সমীকরণ নাও, যে আমি একটা সমীকরণ নিলাম, সাপোজ একটা সমীকরণ নিলাম যেখানে 5x², কে বলো তো? 5x² ইকাল টু 0। তো এটাকে তুমি সাজায় লিখতে পারো এইভাবে 5x² প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0 ইকাল টু 0। তাহলে এখানে দেখো বি ইকাল টু 0, আবার কি সি ইকাল টু 0। তাহলে আমরা কি দেখলাম? যদি বি এবং সি যদি কি হয়ে যায়? 0 হয়ে যায়, তাহলে কি হবে? মূল দুটা 0 হয়ে যাবে। তাহলে দেখো আলটিমেটলি কি হচ্ছে? 5x² ইকাল টু 0। তাহলে এক্স এর মান কি হবে? 0 আর 0। ঠিক আছে? দুইটাই কি হয়ে গেল? 0 হয়ে গেল। তো তুমি যদি কোনো একটা সমীকরণ দেখো, বা তোমাকে যদি বলে যে এমন একটা সমীকরণ দেওয়া আছে যেখানে কি বি এবং সি নাই, দেখো বি এবং সি নাই, তার মানে কি আমি 0 দিয়ে বসাই দিলাম, মানে আমি এই আকারে নিয়ে গেলাম। তার মানে কি হচ্ছে? বি আর সি এর মানটা কি 0 হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি যে এই ধরনের সমীকরণের মূল কটা থাকবে? 2টা, এবং তাদের মান কি হবে? 0 0। ঠিক আছে? তাহলে বি এবং সি এর মান যদি 0 হয়, তাহলে মূল দুটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আবার একটা জিনিস খেয়াল করো, যদি সি ইকাল টু এ হয়, তাহলে সমীকরণের একটি মূল অপরটির কি হবে? উল্টা হবে। সমীকরণের একটি মূল অপরটির উল্টা হবে। তো দেখো আমরা একটা উদাহরণ দেই। কি বলছে? সি ইকাল টু এ। তার মানে যদি আমরা লিখতে পারি যে 5x² প্লাস 2x প্লাস 5 ইকাল টু 0। ঠিক আছে? তাহলে এই দেখো এই ধরনের একটা সমীকরণে, ঠিক আছে, এই একটা সমীকরণে তোমাকে বললো যে একটা মূল আলফা ইকাল টু দেওয়া আছে তোমার, মনে করো 3। আলফা ইকাল টু মূল দেওয়া আছে কত? 3। ঠিক আছে? তো এবার বললো যে অপর যে মূলটা আছে সেটা বিটা ইকাল টু হোয়াট। তো তুমি জানো যদি এই দেখো আমাদের কি আছে? সি এর মান কোনটা? এটা সি এর মান, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কত? এ। যদি আমাদের এ ইকাল টু সি হয়, তাহলে একটি মূল অপরটার কি হবে? উল্টা হবে। তাহলে আলফা যদি 3 হয়, তাহলে বিটা কি হবে? বিটা হবে হচ্ছে 1/α, তাই না? বিটা ইকাল টু কি হবে? 1/α। তার মানে এটা কি হয়ে যাবে? 1/3। তো এটা মাথায় রাখার চেষ্টা করো। ঠিক আছে? তো এই শর্তেও যদি তোমাকে বলে যদি একটি মূল অপরটার যদি দ্বিগুণ হয়, একটি মূল অপরটার যদি উল্টা হয়, তাহলে সমীকরণটা কেমন হবে? যদি তোমাকে বলে যে আলফা
আলফা এবং বিটা ইকাল টু 1/α। যদি এমন একটা সমীকরণ মূল দেওয়া থাকে তাদের সমীকরণটা কেমন হবে? তাদের সমীকরণটা হবে ax² + bx + a = 0। তখন কী হবে বলো তো? এর মান এবং সি এর মানটা কী হবে? সমান হবে। ঠিক আছে, তার মানে এ এর মান এবং বি এর মান, এ এর মান এবং সি এর মান যদি সমান হয় তাহলে তুমি কি বলতে পারো যে একটি মূল অপরটার কি হবে? উল্টা হবে। তাহলে দেখো আলফা যদি 3 হয় তাহলে বিটা কত হবে? 1/α। তার মানে কি হবে? 1/3। ঠিক আছে, আশা করি এই নিয়মটা বুঝতে পারছো। তাহলে আমরা কখন বলবো যে একটা মূল আরেকটার উল্টা হবে? যখন কি আমাদের যে সি ইকাল টু এ, এই যে সি এর মান এবং এর মানটা কী হবে? সমান হবে। ঠিক আছে, তখন আমরা কি বলতে পারি? যে সমীকরণের একটি মূল অপরটার উল্টা হবে। এবার দেখো বলছে যে a + b + c = 0, তিনটার যোগফলটা কী হলো? 0। তাহলে একটা মূল হবে 1, অপরটা হবে কি? c/a, অপরটা হবে c/a। এটা মনে রাখার চেষ্টা করবা। যদি a + b + c = 0 হয় তবে একটা মূল কত হবে? 1 হবে। একটা মূল কত হবে? 1 হবে এবং অপরটি কত হবে? c/a। ঠিক আছে, তো আমরা এই সাইডে চলে আসি, যেটা হচ্ছে ফুল একদম বেসিক, বা যেটা আমাদের না জানলেই নয়। সেটা হচ্ছে দেখো, যদি আমাদের ax² + bx + c একটা কি দ্বিঘাত সমীকরণ হয়, তাই তো? তো দ্বিঘাত সমীকরণে আমরা কি জানি? যে দুইটা মূল থাকে। নর্মালি কি দ্বিঘাত সমীকরণে কয়টা মূল থাকে? দুইটা মূল থাকে। তো এদের যে মূল বের করার যে সূত্র সেটা আমরা শিখে আসছি 9-10 থেকেই, যেটা x = ঠিক আছে, x = -b ± √b² - 4ac/2a। ঠিক আছে, তো এই সূত্রের সাহায্যে আমরা কি বলতো x এর যে মান সেটা দুইটা মান পাবো। দুইটা মান কোত্থেকে পাবো? দেখো আমাদের এখানে কি আছে? প্লাস মাইনাস দেওয়া আছে। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে বলতো? প্লাস মাইনাস দেওয়া আছে। তার মানে আমরা প্লাস ধরে একটা মান পাবো এবং কি মাইনাস ধরে একটা মান পাবো। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে x1 যেটা হয় x1 = -b + √b² - 4ac/2a, এবং x2 যেটা আছে সেটা হবে -b - √b² - 4ac/2। তো এটা গেল আমাদের দুইটা মূল। ঠিক আছে, সূত্রের সাথে দুইটা মূল বের করার সূত্র। তো দেখো এটা গেল আমাদের সমীকরণের যে মূল বের করার যে সূত্র x, এটা গেল এই সূত্রটা আমরা একটু আলোচনা করলাম। এবার যদি তোমাকে বলে যে মূল দুইটা আছে আলফা বিটা, মূল দুটি আলফা বিটা, বা দুইটা মূল তোমাকে উল্লেখ করে দিল, ঠিক আছে, তাহলে যদি দুইটা মূল আলফা বিটা হয় তো তাদের যোগফল হবে -b/a। তো b কোনটা? যে x এর সহগ হচ্ছে b এবং x এর সহগ কোনটা? a। ঠিক আছে, a + b = আলফা + বিটা = b/a। অর্থাৎ এক কথায় মূল দ্বয়ের যোগফল কি হবে? মূল দ্বয়ের যোগফল হবে -b/a, আর মূল দ্বয়ের যে গুণফল, মূল দ্বয়ের গুণফলটা হবে কি? c/a। এটা মাথায় রাখার চেষ্টা করবা। ঠিক আছে, তো আমাদের কি লিখতে পারি? যে মূলদ্বয়ের যোগফলটা যেটা এই যে তাহলে আমরা কি বলতে পারি? যে মূলদ্বয়ের যোগফলটা আছে -b/a এবং মূলদ্বয়ের গুণফলটা c/a। এটা আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। এবার দেখো আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় হবে। আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ তোমাকে মূল দেওয়া আছে। ঠিক আছে, দুইটা মূল তোমাকে দেওয়া আছে, দুইটা মূল তোমাকে দিয়ে দিছে। এবার বলছে যে এদের সমীকরণটা নির্ণয় করো। তাহলে তুমি কি করবা? যে x² - আলফা + বিটা = x + আলফা বিটা। এবার মনে করো আমি লিখলাম এখানে, আমাকে বলল যে একটি মূল হচ্ছে 5 এবং একটা মূল হচ্ছে 3। ঠিক আছে, একটা মূল 5 এবং একটা মূল হচ্ছে 3। তাহলে এদের সমীকরণ নির্ণয় করো। তাহলে সমীকরণ আমি কি নির্ণয় করব? যে x² - মূলদ্বয়ের যোগফল 5 + 3 * x + মূলদ্বয়ের গুণফল, মানে কি হবে? 5 × 3। তাহলে টোটাল রেজাল্ট কী হলো বলতো? x² - 5 আর 3 8 8x + 15। তো এই যে এটা আমাদের কি বলতো? এই মূল বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, তাহলে কি হবে? মূলদ্বয়ের যোগফল × x + আলফা বিটা। ঠিক আছে, x² - মূলদ্বয়ের যোগফল × x + আলফা বিটা। তোমাকে যে মান দেওয়া থাকবে দুইটা যোগফল বা যোগফলের সাথে x গুণ করবা প্লাস দুইটার গুণফল, তাহলে কি আমাদের সমীকরণটা পেয়ে যাবে। তো আশা করি এই টোটাল আলোচনাটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। ঠিক আছে, না বুঝলে অবশ্যই আমাকে জানাবে। এখন আমরা বোর্ডে একটা প্রশ্ন লিখছি, সেটা হচ্ছে ax² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় একটি অপরটার উল্টা এবং বিপরীত। উল্টা হবে এবং কি হবে? বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়া শর্ত কি? ঠিক আছে, উল্টা হবে এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়া শর্ত কি? তাহলে দেখো উল্টা যখন হবে কি হবে? উল্টা যখন হবে, তাই না, উল্টা যখন হবে তখন আমরা কি একটা শর্ত দেখছিলাম কি? যে অবশ্যই কি c = a হইতে হবে, c = a হইতে হবে। কিন্তু এখানে এক্সট্রা একটা কথা কি লাগাইছে বলো তো?
যে এদের অবশ্যই কি বিপরীত চিহ্ন বিশিষ্ট হইতে হবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট। তো একটা হবে প্লাস আর একটা হবে কি মাইনাস। তো এই জিনিসটা আমরা দেখি, ঠিক আছে। দেখো এবার আমরা জানি কি একটা সমীকরণের যদি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে তাদের মূলদয়ের গুণফলটা কি থাকে বলতো? মূলদয়ের গুণফল, মূলদয়ের গুণফল, মূলদয়ের গুণফল আলফা বিটা এটা সমান কি ছিল আমাদের? মূলদয়ের যে গুণফল, মূলদয়ের গুণফলটা সমান কি ছিল? সি বাই এ ছিল না? সি বাই এ, ঠিক আছে। তাহলে এটা গেল কি আমাদের মূলদয়ের গুণফল। তো এবার একটা জিনিস খেয়াল করো, তোমাকে বলছে যে একটি মূল অপরটার উল্টা। তাহলে আলফা ইকাল টু মনে করো আলফা একটা মূল, ঠিক আছে। আলফা আমাদের একটি মূল হচ্ছে আলফা, তাহলে অপরটি কি হবে? অপরটি কী হবে? বিটা ইকাল টু কী হবে বলো তো? 1/α, তাই তো? বিটা ইকাল টু কী হবে? 1/α। এটা হচ্ছে একটি অপরটার কি উল্টা হলো, এবং কি বলছে? বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে বিপরীত চিহ্ন, তাহলে বিটার মান কী হবে? মাইনাস। বিটার মান কী হবে বলো তো? মাইনাস। তাহলে আলটিমেটলি বিটা আমরা লিখতে পারি কি? বিটা ইকাল টু, তাহলে বিটা ইকাল টু কী বলো তো? মাইনাস আলফা না, -1/α। বিটা ইকাল টু -1/α। তাহলে আমরা জানি, দেখো এখানে লিখছি মূলদয়ের গুণফল। তাহলে মূলদয়ের গুণফল কী হবে? আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা, ঠিক আছে। আলফা ইন্টু বিটা ইকাল টু আমাকে দেওয়া আছে সি বাই এ, ঠিক আছে। এই যে মূলদয়ের গুণফল এগুলো সি বাই এ, এই সমীকরণ থেকে পাই। তাহলে আলফার মান বসাও আর বিটার মান বসাও কি? মাইনাস আলফা ইকাল টু সি বাই এ। তাহলে দেখো আলফার বা কেটে গেল, থাকলো কত? -1, তাই না? -1 ইকাল টু সি বাই এ। তাহলে সি ইকাল তুমি কি লিখতে পারো? মাইনাস এ না? সি ইকাল টু কি লিখতে পারো? মাইনাস এ। তাহলে এটা যদি তুমি সি ইকাল টু 1টা নিয়ে আসো কনভার্ট করে, তাহলে এখানে কী হলো? সি প্লাস এ ইকাল টু 0। তাহলে এটাই হবে আমাদের কি শর্তটা। তো আলটিমেটলি শর্তটা কী হবে? সি প্লাস এ ইকাল টু 0, এটা আমাদের কি শর্ত। তো তুমি একভাবে মনে রাখতে পারো, যদি তোমাকে বলে যে মূলদয়ের গুণফল, মূলদয়ের গুণফল কী হবে? উল্টা এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। মূলদয়ের গুণফল হবে উল্টা এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে তুমি লিখতে পারবা যে সি বাই এ ইকাল টু কল বলো তো -1, সি বাই এ ইকাল টু -1। এটা তুমি ডাইরেক্ট লিখতে পারবা। সি বাই এ যদি সি বাই এ সমান যদি -1 হয়, তবে সেই শর্তে শুধুমাত্র একটি মূল অপরটির উল্টা এবং কি বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, ঠিক আছে। বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এবার তোমাকে যদি বলে শুধু উল্টা, যদি বলতো যে শুধু উল্টা, এটা হচ্ছে বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন প্লাস উল্টা, ঠিক আছে। বিপরীত চিহ্ন প্লাস উল্টা। এবার যদি তোমাকে বলতো খালি উল্টা, তাহলে বলতো সি বাই এ ইকাল টু 1, সি বাই এ ইকাল টু 1, ঠিক আছে। এটা যদি বলে খালি উল্টা হলে, খালি উল্টা হলে, ঠিক আছে। যদি খালি উল্টা হয় তাহলে সি বাই এ ইকাল টু 1, এবং যদি বলে খালি উল্টা এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে হবে সি বাই এ ইকাল টু -1, ঠিক আছে। এটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। তোমরা কীভাবে পেলাম? এই দেখো মূলদয়ের গুণফল হচ্ছে সি বাই এ, যদি একটি মূল আলফা হয় তাহলে অপরটা কী হবে? উল্টা হবে। তাহলে বিটা ইকাল টু কী হবে? 1/α। এবং বলছে বিপরীত চিহ্ন বেশি, তার মানে কি? বিপরীত মানে কি? আলফাটা আমরা পজিটিভ ধরছি, এটা হবে কি নেগেটিভ। তাহলে বিটার মান মাইনাস বিটা, তাহলে বিটা ইকাল টু কী হবে? -টা বার নিয়ে যাও, তাহলে -1/α। তো মান বসে দিলাম, দেখলাম যে মূলদয়ের গুণফল ইকাল টু কি? সি বাই এ। তাহলে মূলদয়ের গুণফল সি বাই এ বসালে কাটাকাটি করে কি -1 ইকাল টু সি বাই এ। তাহলে এটাই হলো আমাদের কি শর্ত, ঠিক আছে। বের করতে হবে কি যে সি প্লাস এ ইকাল টু 0। এটা তোমার এমসিকিউতে অপশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কাটাকাটি করে লিখতে পারলাম সি ইকাল টু মাইনাসে কনভার্ট করে নিয়ে আসলে সি প্লাস ইকাল টু 0। তো তোমরা এটা ডাইরেক্ট লিখতে পারো। তাহলে বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে আমাদের কী হবে? এই শর্ত। আর যদি খালি উল্টা হয় তাহলে কি এই শর্ত। তাহলে দেখো আমরা আর কিছু ম্যাথ এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়।
দেখো আমরা একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে যে কে এর মান কত হলে কে স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি কে এক্স প্লাস থ্রি কে প্লাস ওয়ান ইকাল টু জিরো সমীকরণের মূলদয় হবে কি উল্টা হবে, তাই তো? তো আমরা জানি যে আদর্শ সমীকরণ যখন আমাদের ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো হয়, তখন আমরা দেখছিলাম যে মূলদয় যদি উল্টা হয় কি হয়, মূলদয় উল্টা হলে তো মূলদয় উল্টা হলে আমরা কি শর্ত দেখছিলাম যে সি বাই এ ইকাল টু কী হবে ওয়ান হবে, সি বাই এ ইকাল টু কী হবে বলো তো ওয়ান হবে। তো আমার দেখো এখানে বলছে সাথে জাস্ট মূলদয় উল্টা, মূলদয় কি উল্টা। যদি আমাকে বলতো যে বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন যুক্ত, ঠিক আছে, তো বিপরীত চিহ্ন যদি হইতো তাহলে আমার কী হয়ে যেত, এখানে মাইনাস হয়ে যেত, এখানে একটা কী হয়ে যেত বলতো মাইনাস হয়ে যেত। তো যেহেতু আমাকে বলে নাই বিপরীত চিহ্ন বিশিষ্ট, তো আমরা কি লিখতে পারবো মাইনাস ওয়ান লিখতে পারবো না, আমরা কি লিখতে পারবো জাস্ট ওয়ান লিখবো, ঠিক আছে, এখানে কি লিখবো জাস্ট ওয়ান। তো আমাদের কী চাইছে, বলছে শুধু উল্টা হলে, ঠিক আছে, মূলদয় কী হবে উল্টা হবে, তাহলে উল্টা হলে কে এর মান কত হবে, তো এটা আমাদের বের করতে হবে। তাহলে তুমি এই সমীকরণের সাথে এটা কম্পেয়ার করো, এটা কি করো কম্পেয়ার করো, তাহলে সি এর মান কোনটা হচ্ছে, এটা সি না, এটা হচ্ছে সি, আর এটা কি হচ্ছে এ, ঠিক আছে, এটা কি হচ্ছে বলতো, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে কি সি, তাহলে আমরা কি লিখতে পারছি সি বাই এ, সি বাই এ ইকাল টু কত ওয়ান। তাহলে আমরা লিখতে পারি যে দেখো সি বাই এ থ্রি কে প্লাস ওয়ান, তাই তো, থ্রি কে আমরা এই পাশে লিখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। থ্রি কে সি বাই এ, তাহলে থ্রি কে প্লাস ওয়ান ডিভাইড বাই কে স্কোয়ার মাইনাস থ্রি ইকাল টু কত ওয়ান, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে কী পাওয়া যাবে, থ্রি কে প্লাস ওয়ান ইকাল টু কে স্কোয়ার মাইনাস থ্রি, তাহলে এটা তুমি লিখতে পারো কে স্কোয়ার মাইনাস থ্রি কে মাইনাস ফোর ইকাল টু জিরো, ওকে। তো এটা সলিউশন করলে তোমাদের মান যেটা আসবে সেটা হচ্ছে কে মাইনাস ফোর ইন্টু কে মাইনাস ওয়ান ইকাল টু জিরো। তাহলে তুমি কে এর মান কয়টা পাচ্ছো, কে এর মান আসছে কত ফোর এবং ওয়ান, ঠিক আছে, কে এর মান কত আসছে ফোর এবং ওয়ান, তো এটা আমাদের কী বলতো অ্যান্সার, ঠিক আছে। তাহলে কে এর মান ফোর এবং ওয়ান হলে কি হচ্ছে এই সমীকরণটার মূলদয় উল্টা হবে, কিছু না, সিম্পলি তুমি জাস্ট সি বাই এ ইকাল টু ওয়ান করে দেবা, ঠিক আছে, সি বাই এ ইকাল টু ওয়ান যদি হয়, তোমার এটা মাথায় রাখতে হবে যে সি বাই ওয়ান ইকাল সি বাই এ যদি ওয়ান হয় তাহলে কী হবে মূলদয় উল্টা হবে, কী হবে উল্টা হবে। আর যদি বলে বিপরীত চিহ্ন বিশিষ্ট, তখন তুমি লিখবা সি বাই এ ইকাল টু মাইনাস ওয়ান, যখন বলবে বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন এটা মাথায় রাখবা, বিপরীত চিহ্ন যদি বলে তাহলে কি লিখবা সি বাই ইকাল টু মাইনাস ওয়ান, ঠিক আছে। আর যদি চিহ্ন না উল্লেখ করে তাহলে সি বাই ইকাল টু জাস্ট ওয়ান। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, কে এর মান পেয়ে গেছি, তাহলে কে এর মান কবে ফোর এবং ওয়ান, এটা আমাদের অ্যান্সার। তো আশা করি এই নিয়মটা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে, আর সমস্যা হবে না।
তোমরা বোর্ডে একটা ম্যাথ দেখতে পাচ্ছ এবং ম্যাথটা অনেক জায়গাতে আসছে, তো বিগত সালে অনেক জায়গায় আসছে, ইসলামিক ভার্সিটি আসছে, জাস্টে আসছে, তারপর তোমার রাজশাহী ভার্সিটি, ঢাকা ভার্সিটিতে সব জায়গাতে আসছে এই ম্যাথটা, ঠিক আছে। তো এই ম্যাথটা আমরা একটু ডিপলি চেষ্টা করবো বোঝার জন্য, ঠিক আছে। এটা বুঝলে অনেকগুলো ম্যাথ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমাকে বলছে যে এই সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি, মূলদ্বয়ের বর্গের সমষ্টি। তাহলে আমরা মূল আগে ধরে নেই, ধরি মূল দুইটি, ধরি মূলদ্বয় কি বলতো, আলফা ও বিটা, আলফা ও বিটা, ঠিক আছে, আলফা ও বিটা। আমাকে বের করতে হবে কি মূলদ্বয়ের বর্গের সমষ্টি, মূলদ্বয়ের বর্গের সমষ্টি, তার মানে কি মূলদ্বয়ের উপর বর্গ করবো এবং তাদেরকে যোগফল, ঠিক আছে। এটা সমান হোয়াট, এটা সমান বের করতে বলছে। তো দেখো আমরা এটা কি জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাই তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো, 2ab। তাহলে দেখো এই মানটা বের করার জন্য আমার কি দুইটা মূলের যোগফল লাগবে, যোগফলের পর স্কোয়ার ইন্টু 2 গুণন এ আলফা বিটা, তার মানে কি মূলদ্বয়ের গুণফলের, তাই না। তো মূলদ্বয়ের যোগফল আর গুণফল নির্ণয় কি আমরা পারি না, যে মূলদ্বয়ের যোগফল এখন 3k স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা থেকে হতে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। তো দেখো মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল আমরা কি দেখছিলাম যে মাইনাস বি বাই এ, কি মাইনাস বি বাই এ, তাই তো, মাইনাস বি বাই এ। তো দেখো এই সমীকরণে মাইনাস বি বাই এ কোনটা, দেখো বি এক্স এর সহগ যেটা সেটা হচ্ছে কি বি, এক্স এর সহগ যেটা সেটা হচ্ছে কি বি। তাহলে এই যে মাইনাস 2 যেটা, এটা হচ্ছে আমাদের কি বি, এটা হচ্ছে কি এ, এটা এবং এটা হচ্ছে কত সি, ঠিক আছে, এটা হচ্ছে সি। তাহলে তুমি কি লিখতে পারো যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে আমরা মাইনাস নিলাম, বি এর মান কত মাইনাস 2, বি এর মান কত মাইনাস 2, মানে মাইনাস 2 ডিভাইড বাই এর মান কত, এর মান হচ্ছে 3। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, থাকলো কত 2/3, 2/3। এবার লাগবে কি আমাদের মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল। তো আলফা বিটা সমান আমরা জানতাম যে এটা সমান কি ছিল সি বাই এ, এটা সমান কি ছিল বলো তো সি বাই এ। তাহলে মূলদ্বয়ের গুণফল যদি সি বাই এ হয় তাহলে এখানে সি কত 1 ইকুয়াল টু সি বাই 1, এর মান কত 3, এর মান হচ্ছে 3, ঠিক আছে। তাহলে আমাদের কি মূলদ্বয়ের যোগফল পাইলাম, মূলদ্বয়ের গুণফল পাইলাম। এবার মানটা বসায় দাও, মানগুলো বসায় দাও। আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, তার মানে কি 2/3, 2/3 পর স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান কত 1/3 দেওয়া, এটা আলফা বিটার মান বের করছে কত 1/3। তাহলে এটা ক্যালকুলেশন করো 4/9 মাইনাস 2/3, যদি লসাগু করি লসাগু থাকে হচ্ছে 9, তো থাকবে কত বলতো 4 মাইনাস 3 দুগুণে 6, এটা থাকলো আমাদের -2/9, ঠিক আছে, -2/9 যেটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, -2/9টা কি আমাদের অ্যান্সার। তাহলে তোমরা সবসময় মাথায় রাখবা যে তোমার যদি কোথাও আলফা প্লাস বিটা বের করতে হয় তো তোমার সমীকরণ থেকে জাস্ট আলফা প্লাস বিটার মানটা বের করে নেবা, মূলদ্বয়ের যোগফল -b/a এবং মূলদ্বয়ের গুণফল কি c/a, এই সূত্র থেকে বের করে নেবা। এবং মূলদ্বয়ের গুণফল বলছে মূলদ্বয়ের বর্গের সমষ্টি, মূলদ্বয়ের বর্গের সমষ্টি, তার মানে বর্গ করলাম তারপর কি সমষ্টি আলফা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে, তাই না, এ স্কোয়ার বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমার কি এ প্লাস বির মান বের করা লাগবে আর কি এ বি এর মান বের করা লাগবে। তো আমরা কি ক্যালকুলেশন থেকে বের করে নিলাম, বের করে মান বসলে হয়ে যাবে। তো এই টাইপের যে ম্যাথগুলো পাবা সবগুলো থেকে তুমি আলফা প্লাস বিটা বের করবা, তারপর কি আলফা বিটা বের করবা তোমার প্রয়োজনের স্বার্থে, ঠিক আছে, তোমার প্রয়োজনের স্বার্থে।
দেখো আমরা বোর্ডে 4টা ম্যাথ উল্লেখ করছি, ঠিক আছে, 4টা এক্সাম্পল দিচ্ছি। তো ওই যে ম্যাথগুলো দিছি সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। তো দেখো আমার বলছে প্রথম ম্যাথটা দেখো যে একটা সমীকরণ দেওয়া আছে, এবার বললাম এদের একটা মূল যদি এ হয়, একটা মূল যদি এ হয় তাহলে অপরটি কত, অপরটি কত। দেখো একটি মূল কী হবে এ এবং অপরটি কত হবে। তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা তোমাকে একটা জিনিস বলছিলাম, কথা বলছিলাম, মনে আছে? তো সেটা কী ছিল, যদি উল্টা হয়, মূলদ্বয় যদি উল্টা হয়, উল্টা হলে কী হবে বলো তো, সি বাই এ ইকাল টু 1 হবে, তাহলে সি ইকাল টু কত হবে, এ হবে, তাই তো। তো সি ইকাল টু যদি এ হয় তার মানে কি মূলদ্বয় কী হবে, উল্টা হবে, সি ইকাল টু কী হবে, উল্টা হবে। আবার বলছিলাম কি উল্টা, উল্টা উল্টা প্লাস বিপরীত চিহ্ন, উল্টা প্লাস বিপরীত চিহ্ন, তাহলে কি হবে সি বাই এ ইকাল টু -1, তার মানে কি হচ্ছে বলতো, সি ইকাল টু মাইনাস এ, সি ইকাল টু মাইনাস এ, বা এ ইকাল টু মাইনাস সি, এ ইকাল টু মাইনাস সি, একই জিনিস না, সি ইকাল টু মাইনাস সি আর সি ইকাল টু মাইনাস সি একই জিনিস। তাহলে তুমি এই সমীকরণটাতে খেয়াল করো, এই সমীকরণটা খেয়াল করো যে তোমার গঠনটা কেমন আছে বলো তো, 3x², তাই তো। দেখো কি আছে আমাদের 3x², তাহলে এটা আমাদের কি বলতো এ না, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি সি। তাহলে এটা যদি এ এবং সি হয়, দেখো এর মানও 3 এবং আমাদের কি এর মানও 3, সি এর মানও 3, কিন্তু কি মাইনাস আছে, তার মানে আমি এটা লিখতে পারি কি এ ইকাল টু কি মাইনাস সি না, এ ইকাল টু মাইনাস সি। তো দেখো এ ইকাল টু মাইনাস সির সাথে মিলে যাচ্ছে, তার মানে একটা মূল যদি এ হয়, একটা মূল যদি এ হয় তাহলে অপরটা কি হবে, অপরটা হবে তার উল্টা, অপরটা হবে তার উল্টা। তাহলে আলফা ইকাল টু যদি এ হয় তাহলে বিটা ইকাল টু কী হবে বলতো, যেহেতু মাইনাস সি হচ্ছে, এ ইকাল টু মাইনাস সি হচ্ছে, তার মানে আমার রেজাল্ট কী হবে -1/a, -1/, কেন হবে, কারণ এর আগে আমরা লিখছি। তুমি যদি তাও বিশ্বাস না হয় তাহলে দেখো আমরা কি লিখতে পারি, মূলদ্বয়ের গুণফল। তো আমি ধরে নিলাম যে অপর যে মূলটা সেটা হচ্ছে আলফা, অপর মূলটা কত আলফা, তাহলে আলফা ইন্টু এ, আলফা ইন্টু এ, তাই তো, আলফা ইন্টু এ সমান কী হয়, মূলদ্বয়ের গুণফলটা কী হবে সি বাই এ। তাহলে দেখো সি এখানে কত -3, এখানে হলো কত -3, আর এ কত 3, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কী হলো -1, এটা আলফা ইন্টু এ, তাহলে অতএব আলফা সমান কী হবে -1/a। দেখো তুমি এভাবে ম্যাথ করেও করতে পারো ডাইরেক্ট, বা সমীকরণ থেকে করতে পারো। তো আমার মনে হয় কি এটা দেখে তো করলে তোমার কি ম্যাথটা করতে সময় লাগছে না, মানে সময়টা ব্যয় যাতে না হয় এই জিনিসটা খেয়াল রাখবে, ঠিক আছে, যত শর্টকাটে তুমি আগাইতে পারো। তো আমি শর্টকাটে তোমাকে বলে দিছি, যদি সি ইকাল টু এ হয় তাহলে কী হবে, উল্টা হবে। আর সি ইকাল টু যদি মাইনাস সি বা সি ইকাল টু মাইনাস এ এমন কিছু হয়, অর্থাৎ একটা একটার বিপরীত হয়, এখানে যদি মাইনাস চলে আসে তাহলে কী হবে, উল্টা প্লাস কি সামনে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা কী বলতে পারি যে এটার সমীকরণে মূল একটা এ হলে অপরটা কী হবে -1/, দেখো 3 আর -3, তার মানে কি একটা একটা কি বিপরীত, তাহলে এটা কী হবে বিটা ইকাল টু -1/a। আশা করি সবাই বুঝতে পারছো, এই টাইপের ম্যাথগুলো আসে যেন ভুল না হয়, ঠিক আছে। তারপরে আমরা পরের ম্যাথটা দেখব। তোমাদের 2 নম্বরটা সলিউশন করবো এবার। দেখো 2 নম্বর ম্যাথটা আমার কি বলছে যে 5x² - kx + 9 সমীকরণের একটি মূল অপরটির 5 গুণ হলে, অপরটির 5 গুণ হলে, ঠিক আছে। তাহলে একটি মূল যদি আমাদের আলফা হয়, মনে করি মূলদ্বয় আলফা বিটা, ঠিক আছে, মূলদ্বয় কি আলফা বিটা, তাহলে বিটা সমান আমি কি লিখতে পারি, বিটা সমান কি লিখতে পারি 5 আলফা না। আমার কি বলছি একটি মূল অপরটির 5 গুণ, তাহলে একটা মূল যদি আলফা হয় তাহলে অপরটা কি হবে 5 আলফা, অপরটি কী হবে বলো তো 5 আলফা। এবার বলছে আমাকে যে 5 গুণ হলে কে এর মান নির্ণয় করো, কিসের মান নির্ণয় করো, কে এর মান নির্ণয় করো। তাহলে আমি কে এর মান নির্ণয় করি, ঠিক আছে, কিসের মান নির্ণয় করতে হবে, কে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এবার দেখো যে আমাদের মূলদ্বয়ের যোগফল কী হবে বলতো, মূলদ্বয়ের যোগফল যেটা হয়, মূলদ্বয়ের যোগফল তুমি কি জানো আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা সমান কী হবে -b/a, -b/a, তাহলে মাইনাস লিখলাম, b/a এর মান কত মানে কে, ঠিক আছে। তাহলে এটা কী হয়ে গেলো -k, কে এর আগে মাইনাস আছে তাহলে -k/a কত 5, এ হচ্ছে কত এখানে, এ হচ্ছে কত 5। তাহলে এখানে লিখতে পারি দেখো বিটার মান কত ছিল 5 আলফা, তাহলে আলফা প্লাস 5 আলফা ইকাল টু +k/5, তাই তো, +k/5। তাহলে আলটিমেটলি এখানে কী হচ্ছে 5 আর 1 6, 6 আলফা ইকাল টু k/5। তাহলে আলফার মানটা কত আসছে বলো তো, আলফার মানটা কত 6টা বার নিয়ে যাও, তাহলে k/30, এই মানটা কি আসছে আলফার মান আসছে, তাই তো, মানটা আসছে কার আলফা এর মান আসছে। তো তুমি আবার একটা জিনিস জানো যে
আমার যে মূলদ্বয়ের গুণফল, আবার মূলদ্বয়ের গুণফলটা কী হয় আলফা বিটা। আলফা বিটার সমান সমান কি সি বাই এ, সি বাই এ। তাহলে সি কত আমার, সি হচ্ছে কত 9, তাহলে সি বাই এ লিখি, তাহলে 9 বাই এর মান কত, এর মান হচ্ছে কত 5, এর মান হচ্ছে 5। তাহলে এই যে আলফা, এই বিটা, বিটা যায় তুমি লিখতে পারো 5 আলফা, তাহলে আলফা ইন্টু 5 আলফা ইকাল টু 9/5। তার মানে বলো তো কী হচ্ছে আলফা স্কোয়ার, আলফা গুণ করে দিলাম আর যে 5 আলফাটা এটা ওপার নিয়ে গেলাম, তাহলে কী বলতো 9/25, তাই 9/25। তাহলে এখানে আলফার মান কত আসছে বলো তো, আলফার মানটা রুট করে দিলে কী হয় 3/5, 3/5। তো একটা জিনিস খেয়াল করো, এখানে আলফা ইকাল টু কত হচ্ছে, আলফা ইকাল টু k/30, তাই না? তো আলফার মানগুলো কী হবে, পরস্পর সমান হবে না, আলফার মানগুলো কী হবে পরস্পর সমান হবে। তাহলে এখানে আলফা ইকাল টু 3/5, এখানে আলফা ইকাল টু k/3/5। তাহলে আমরা কী লিখতে পারি, k/13, k/30 ইকাল টু কী লিখতে পারি, আলফার মানটা বসায় দাও 3/5, 3/5। তাহলে আমাদের কে এর মান কত আসছে বলো তো, 30টা উপরে চলে গেল, 3 × 30 ডিভাইড বাই কত 5, তাহলে 6 দিয়ে কাটো, 3 6 18। তাহলে কে এর মান কত আসছে আলটিমেটলি, কে এর মান আসছে 6, ঠিক আছে, কে এর মান আসছে কত 18। তাহলে তুমি এভাবে খুব সহজেই দেখো কে এর মানটা বের করতে পারো। তোমাকে যা শর্ত দিবে তুমি জাস্ট এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করবা, তাদের যোগফল বের করবা এবং কি তাদের গুণফল বের করবা। এবং তোমাকে খুব ঠান্ডা মাথায় দেখতে হবে যে আমাকে শর্তটা কি দিছে, যে একটি মূল অপরটির 5 গুণ। তার মানে একটা তুমি আলফা ধরবা, অপরটা কী হবে তাহলে বিটা গেল 5 আলফা। এবার দুইটা যোগফল বের করবা, যোগফল মানটা বসাই দিবা, এখানে একটা আলফার মান পাবা আর এখানে গুণফল থেকে একটা আলফার মান পাবা। তো যেহেতু দুইটাই আলফা তার মানে কি মানগুলো সমান হবে, তাহলে 3/5 সমান কি লিখতে হবে k/13। এটা ক্যালকুলেশন করলে কে এর মানটা পেয়ে যাবে। তো এইভাবে কি আমরা একটা অজানা রাশির মানটা খুব সহজেই পেতে পারি। তাহলে আমাদের কি 2 নাম্বারটাও হয়ে গেল, 1 নাম্বার কমপ্লিট, 2 নাম্বার করলে এবার কি 3 নাম্বারটা আসি। তারপর আমরা সলিউশন করবো কয় নাম্বার, 3 নাম্বারটা। 3 নম্বর ম্যাথটা দেখো একটু ইম্পর্টেন্ট, একটু বড় আছে। সেটা হচ্ছে 9x² - 12x + 4 এগুলো 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা ইস টু বিটা। তো আলফা ইস টু বিটা বের করতে হবে, তাই তো? তা আমাদের কি মূলদ্বয়ের অনুপাত বের করার আগে কী করতে হবে, মূলদ্বয় বের করতে হবে, মূলদ্বয় বের করতে হবে। আমরা এগুলো আছে মূলের সাথে এদের যে এক্সের সহগের নির্ণয় করছিলাম, কিন্তু এখানে কি আমাদের মূলটা বের করতে হবে, মূলটা বের করে তাদেরকে অনুপাত করতে হবে। তো দেখো আমরা মূলের নির্ণয় যে সূত্র লিখি এখানে, সমীকরণটা 9x² - 12x + 4 = 0। তো এটার কি করতে হবে, আগে মূলটা বের করতে হবে, ঠিক আছে, মূলটা বের করতে হবে। তাহলে দেখো মূলটা আমরা বের করি। তো মূল নির্ণয়ের সূত্র কি জানি আমরা, যে x = -b ± √b² - 4ac / 2a। তো এই সূত্র থেকে আমাকে মূল বের করতে হবে কয়টা, দুইটা মূল পাবা, একটা x1 একটা কি x2। তাহলে তুমি x1 সমান কি লিখতে পারো, বা তুমি x1ই লেখো, মানটাকে বসাও -b, তার মানে কি 12 আগে মাইনাস আছে, মাইনাস মানে কি হয়ে যাবে মাইনাস ইন্টু -12, b এর মানটা এখানে মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস √b², তার মানে কি -12 পরে স্কোয়ার, তারপর থাকলো মাইনাস ইন্টু বিসি, তাহলে 4 × c, 4 × 4 × 9, ঠিক আছে, 4ac / 2a, এ কোন কত 9, 2 × 9। ওকে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তবে এখানে একটা গুণ করে দেখো, রুটের ভিতর যে মান আসে সেটা আমাদের কত হচ্ছে, মাইনাস মাইনাসে কত হলো +12, তাই তো, প্লাস মাইনাস √12² মানে কত 144, মাইনাস 4 4 16, 16 × 9 4 9, 4 4 16। এখানে কি ঠিক আছে মানটা, 4 × ac এর মান হচ্ছে 9, হ্যাঁ 4 4 16, 6 9 63 63 3 হাত থেকে কত 9 কে 9 9 আছে 15। আচ্ছা মানটা মনে হয় আমাদের এনে কোথাও ভুল বসাইছি, যার কারণে এটা ভিতর
মাইনাস, আমাদের এখানে মান বসানো একটু ভুল হয়েছে, দেখো 4ac, তাই তো এটা আগে বসবে, তাহলে এর মান কত আসছে 9 × 4, তাহলে 4 নং 36, 36 4 দিয়ে গুণ করলে 4 চক 24, 4 চক 24, 24 কত বলতো, 24 4 হাত থেকে 2 3 4 12 12 দিয়ে 44, 144, তাহলে এটার মান কত হচ্ছে 144 হচ্ছে, ডিভাইড বাই 18। তাহলে দেখো তো দুইটা মান এখানে কি আসছে, জিরো আসছে, তাই তো, তো জিরো যদি আসে তাহলে আমাদের এক্স এর মান কত আসছে 12/18, 12/18 ইকাল টু লিখতে পারি 6 দিয়ে গেলে 2/3, আলটিমেটলি 2/3। তো আমাদের দুইটার মানে কি আসছে বলতো, দুইটার যে আমাদের মূল x1 এর মান হচ্ছে 2/3, আবার x2 এর মানটাও কত আসছে 2/3। কেন, দেখো এই অংশটা কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে, এই অংশটা জিরো হয়ে গেছে। যদি তোমার b² - 4ac = 0 হয়, তবে যে দুইটা মূল, দুটি মূলের মান হবে কত, -b/2a, -b/2a, ঠিক আছে। তো এই জন্য কি আমার দুইটা মূলে কি হচ্ছে -b/2a। তাহলে আমাদের দেখো আলফা ইস টু 1, আলফার মান কত এটা হচ্ছে, বিটার মান কত 1 হচ্ছে, আলফা ইস টু বিটা, এটা সমান কি লিখতে পারি আলফা/বিটা, তাই না, আলফা/বিটা লিখতে পারি। এটার মান যেহেতু দুইটা মান কি একই, সেম, দুইটা মান কি বলতো সেম, তাহলে দুইটা মান সেম থাকলে অনুপাত কত হবে 1 না, দুইটা মান যদি সেম হয় তাহলে অনুপাত কত হবে 1:1, দুইটার উত্তর যদি একই হয় তাহলে অনুপাত কত হবে 1:1। তাহলে এই প্রসেসটা বুঝতে পারছো, আমাদেরকে মূলটা বের করতে হবে, ঠিক আছে। যদি আমাকে অনুপাত চাই, যদি এরকম অনুপাত চাই, তোমরা আগে মূলটা বের করে নেবা, মূলটা বের করে নেবা, ক্যালকুলেশন করে মূলটা বের করে নেবা। যদি মূলটা বের করে ফেলো তাহলে কি দুইটার অনুপাতটা তোমরা খুব সহজেই বের করে ফেলতে পারবে, আলফা ইস টু বিটা, ঠিক আছে। তো আমরা এটা করলাম, এবার কি 4 নম্বর যে ম্যাথটা আছে এটা দেখি। তো দেখো 4 নম্বর যে ম্যাথটা সেটা হচ্ছে জটিল মূল। দেখো এখানে দিকে আছে 3 - 2i, তাই না, 3 - 2i হলে সমীকরণের মূলদ্বয় কি হবে। তো দেখো আমরা জানি যে সমীকরণ গঠনের সূত্র কি x² - মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল, তাই তো, মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের যোগফল বের করতে হবে। তো এখানে আমার একটা মূল দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা মূল দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে, তাহলে কি অপর মূলটাও তো বের করতে, তাই না। একটা জিনিস খেয়াল করবা, যদি একটি জটিল মূল দেয় পরস্পর অনুবন্ধী, কারণ অনুবন্ধী জিনিসটা কি এটা তোমার বোঝাই, একটি মূল a প্লাস বিআই হলে অপরটি হবে a মাইনাস বি, ঠিক আছে। তাহলে দেখো একই জিনিস থাকবে, খালি চিহ্নটা কি বলতো পরিবর্তন হবে, চিহ্নটা কি হবে পরিবর্তন হবে। দেখো এখানে আছে প্লাস, এখানে আছে কি হয়ে যাবে মাইনাস। তাহলে একটা জিনিস খেয়াল করো, তোমাকে দেওয়া আছে 3 - 2i, 3 - 2i, এটা মনে করো আলফা, এটা কি আমাদের আলফা। তাহলে 3 - 2i যদি দেওয়া থাকে তাহলে বিটা কি হবে বলতো, বিটা হবে জাস্ট অনুবন্ধী যদি হয়, মানে জটিল যদি কোনো সংখ্যা থাকে তাহলে জাস্ট এই যে চিহ্নটা কি হবে পরিবর্তন হবে, মাইনাস আছে এখানে কি হয়ে যাবে প্লাস হবে, ঠিক আছে 2i। আবার একই রকম যদি এটা প্লাস দেওয়া থাকতো এটা কি হয়ে যেত মাইনাস, ঠিক আছে। তাহলে অনুবন্ধী কী হবে, জটিল সংখ্যাগুলাই, জটিল যে মূলগুলো আছে তারা কি একে অপরের অনুবন্ধী হবে, অর্থাৎ যদি একটা মাইনাস থেকে অপরটা কী হয়ে যাবে প্লাস, সব সেম থাকবে, এটার মান দেখো সেম আছে 3 2, ঠিক আছে। তাহলে কি মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দুইটা মূল আমরা পেয়ে গেছি, তাই না, দুইটা মূল পেয়ে গেছি। তাহলে সমীকরণটা কী হবে বলো তো, সমীকরণ কী হবে, দুটা মূলের মানে পেয়ে গেছি, একটা হচ্ছে আলফার মান 3 - আলফা। তো সমীকরণে আমরা কি জানি যে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। তাহলে মানগুলো বসায় দাও, x² মাইনাস ইকুয়াল টু 0 আলফা প্লাস বিটা, তার মানে 3 প্লাস 2i প্লাস 3 মাইনাস 2i, তাই তো, প্লাস মূলদ্বয়ের গুণফল 3 প্লাস 2i ইন্টু 3 মাইনাস 2i ইকুয়াল টু কত 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলে x² মাইনাস, দেখো 2i কেটে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, দুটা কেটে গেল, 3 কথা হলো 6, তাহলে 6x, ঠিক আছে, 6x পাইছি, 6x। এবার যেটা আছে গুণফল, তো দেখো এটা কি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি 3/4 a² মাইনাস b² মাইনাস 2i এর পরে স্কোয়ার ইকুয়াল টু 0। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা
যে আই স্কোয়ার যেটা আয়ের পর যদি তুমি স্কোয়ার করো তাহলে মান আসা কত -1, আই স্কোয়ার করলে কত -1। আবার রুট ওভার -1 এটা সমান কি লিখতে পারো তুমি আই, ঠিক আছে। রুট ওভার মাইনাস সমান তোমার কত আই, রুট ওভার -1 ইকুয়াল টু আই, তাহলে আয়ের পর স্কোয়ার করলে কত হবে -1, আয়ের পর স্কোয়ার করলে কত হবে -1, এটা মাইন্ডে রাখবা। তাহলে দেখো আমার কি 2 এর পর স্কোয়ার করছে 2i স্কোয়ার, তার মানে কত হচ্ছে বলো তো, এটা 4 হচ্ছে ইন্টু কি আই স্কোয়ার, তো আই স্কোয়ারের মানটা কত মাইনাস, তার মানে এটা কি হচ্ছে আলটিমেটলি 4। 2 এর পর 2i এর পর স্কোয়ার করলে কয় -4, ঠিক আছে। যদি এটা হয় তাহলে দেখো এক্স স্কোয়ার -6x প্লাস 3 3 কত হলো 9 হলো। আবার এটার মান কত হয় -4, আর আগে কি আছে মাইনাস আছে, এর জন্য কি হবে +4 = 0। তাহলে 2i স্কোয়ার, আই স্কোয়ার থাকলে কি হয় -1 হয়, আর দেখো মাইনাস আগে আসে তাহলে মাইনাস মাইনাসে কি গেলো প্লাস হয়ে গেল, আর 2 এর পর স্কোয়ার মানে কত 4, তাহলে x স্কোয়ার -6x + 9 + 4 = 0, তাহলে রেজাল্টটা কি আসে x স্কোয়ার -6x + 13 = 0। তাহলে এটাই আমাদের কি বলতো সমীকরণটা। তাহলে জটিল মূল বিশিষ্ট সমীকরণটা কি হবে, তোমাকে একটা মূল দেওয়া থাকবে, তাহলে অপরটা কি হবে, অপরটা হবে যেটা দেওয়া আছে তার কি বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে এটা 3 - 2i, তাহলে কি হয়ে যাবে অপরটা 3 + 2i হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ঠিক এভাবে দুইটা মূল পেয়ে গেছো, তো দুইটা মূল পেয়ে গেলে কি শর্ত কি মূল সমীকরণের x স্কয়ার - মূলদ্বয়ের যোগফল * x প্লাস মূলদ্বয়ের গুণফল, তাহলে আমরা ঠিকভাবে কি মানগুলো বসাই দিয়েছি, ক্যালকুলেশন করছি, আমরা কি সমীকরণটা পেয়ে গেছি, ব্যাস এতটুকুই, আর কিছু না। তো আশা করি এই প্রশ্নগুলো কি তোমরা সলভ করতে পারবা। আচ্ছা দেখো, আমরা এতক্ষণ কি দ্বিঘাত সমীকরণের ম্যাথগুলো করলাম, তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এটা নিশ্চয়ক থাকে, দ্বিঘাত সমীকরণ কি থাকে নিশ্চয়ক থাকে, যে দ্বিঘাত সমীকরণে আমরা যে দুইটা মূল পাইছিলাম, দ্বিঘাত সমীকরণে কয়টা মূল থাকে দুইটা মূল থাকে, তাই তো। তো এই দুইটা মূল কোন প্রকৃতির হবে, ঠিক আছে, কোন প্রকৃতির হবে, কেমন হবে, তো এটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে, সমান হবে নাকি অসমান হবে, মূলদ হবে নাকি অমূলদ হবে, সেটা আমরা কী সাহায্যে দেখতে পাবো, এটা হচ্ছে নিশ্চয়কের সাহায্যে আমাদের এটা নিশ্চিত করে, এটা কি করে অ্যাসিওর করে যে তোমাদের যে মূলটা দুইটা আসে সেই দুইটা কি হবে সমান হবে নাকি অসমান হবে, তাই তো। আবার বাস্তব হবে নাকি অবাস্তব সেটা আমরা কীভাবে বুঝবো, সেটা বোঝার উপায় হচ্ছে নিশ্চয়ক দেখে, কি দেখে নিশ্চয়কটা দেখে। তো দেখো আমাদের নিশ্চয়কটা বলা হয় কাকে, ডি দিয়ে প্রকাশ করা হয়, এবং সেটা হচ্ছে বি স্কোয়ার - 4ac যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি নিশ্চয়ক। তাহলে দেখো ডি ইকুয়াল টু যদি জিরো হয় বা নিশ্চয়কের মানটা যদি 0 হয় তাহলে মূলদয় কী হবে সমান ও বাস্তব। বা তোমাকে এখন বললো যে মূলদয় যদি সমান হয় তাহলে শর্ত কি, মূলদয় যদি সমান হয় তাহলে শর্ত কী হবে, ডি ইকুয়াল টু 0 হতে হবে, মূলদয় সমান হলে শর্ত কী হবে 0 হইতে হবে, নিশ্চয়কটা কী হতে হবে 0 হইতে হবে। আবার ডি এর মানটা যদি 0 থেকে বড় মানে কি বলতো ধনাত্মক মান, 0 থেকে বড় মানে কি যে কোনো ধনাত্মক মান 0 থেকে বড় হলেই হয়েছে, 0 থেকে বড় হলেই হয়েছে। ডি এর মানটা যদি কোনোভাবে 0 থেকে বড় হয় তাহলে মূলদয় কী হবে বাস্তব আর অসমান, বাস্তব এবং অসমান, তাহলে মূলদয় কী হবে বাস্তব মান পাবো কিন্তু কি অসমান, সমান হবে না দুইটা মূল, ঠিক আছে। তো সমান হবে কখন, জাস্ট যখন ডি ইকুয়াল টু 0 হবে তখনই শুধুমাত্র সমান হবে। আবার দেখো ডি যদি পূর্ণবর্গ হয়, ডি যদি পূর্ণবর্গ কোনগুলো দেখো 5, ডি এর মান যদি 5 হয়, ডি এর মান কি ইকুয়াল টু 5 হলো, তাহলে ডি ইকুয়াল টু 25 হলো, তাহলে ডি এর মান পূর্ণবর্গ না, 25কে কি রুট করা যায় না, 25কে রুট করলে কি হয় 5, তাহলে এটা পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে। তো যে সকল সংখ্যাকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। যে সংখ্যাকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটা কি বলতো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ডি এর মান যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদয় কী হবে মূলদ ও অসমান। এবার ডি এর মান যদি 0 থেকে ছোট, দেখো 0 থেকে কিন্তু ছোট, তাহলে ডি এর মানটা 0 থেকে ছোট হয়ে যাচ্ছে। তো একটা জিনিস খেয়াল করবা, আমরা যখন দেখছিলাম সমীকরণে x = -b + - √b² -
4ac ডিভাইড বাই কি বলতো 2a। তার মানে রুটের ভিতর কি আসছে বলতো মাইনাস একটা মান আসছে, রুটের ভিতর কি আসছে মাইনাস মান আসছে। তো আমরা জানি কি বলতো রুটের ভিতর যখন কোনো -1 ছিল তখন কি আই আসে, তখন কি আসে আই আসে। তাহলে আমরা কি লিখতে পারি রুট ওভার যদি -x আসে, রুট ওভার মাইনাস যদি x আসে তাহলে এটা আমরা লিখতে পারি x রুট এক্স ইন্টু আই, রুট এক্স ইন্টু আই, রুট এক্স ইন্টু কি লিখতে পারি আই। তাহলে দেখো এটা কি আসছে জটিল একটা মান আসছে, কি আসছে জটিল একটা মান আসছে। তাহলে ডি এর মানটা যদি 0 থেকে ছোট হয় তাহলে কি পাবো মূলদয় কী হবে জটিল হবে, মূলদয় কী হবে জটিল হবে এবং পরস্পর কী হবে অনুবন্ধী। ওই যে বলছিলাম যদি একটা মূল যদি কি হয় a প্লাস আইবি হয় তাহলে অপরটা কি হবে a মাইনাস আইবি। তাহলে এই দুটাকে বলা হয় কি অনুবন্ধী, এই দুটাকে বলা হয় কি বলতো অনুবন্ধী, অনুবন্ধী মানে জাস্ট মাঝখানে চিহ্নটা কী হবে চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস থাকলে এটা মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এরকম যদি থাকে তাহলে কী হয় তাদের অনুবন্ধী মূল বলা হয়, ঠিক আছে। তাহলে অনুবন্ধী মূল কখন পাবো যখন ডি এর মানটা বা নিশ্চয়টা কি 0 থেকে ছোট হবে। আবার দেখো ডি লেস দ্যান ইকুয়াল টু 0 যদি হয় তাহলে মূলদয় কি শুধু বাস্তব, ডি এর মানটা যদি 0 বা 0 থেকে বড় হয় তাহলে কি পাবো মূলদয় বাস্তব মান পাবো, ঠিক আছে। দেখো বোর্ডে আমরা একটা ম্যাথ লিখছি বা এই রিলেটেড তোমাকে যদি বলে তাহলে তোমরা এভাবেই সলভ করবা, ঠিক আছে। যদি তোমাকে বলে যে মূলদয় জটিল, মূলদয় কী হলো জটিল, তার মানে কি ডি এর মানটা 0 থেকে ছোট, এই শর্তে তোমরা অ্যাপ্লাই করবা। আবার যদি বলে ডি এর মানটা 0 তাহলে মূলদয় কি বাস্তব অসমান, ঠিক আছে। আমরা দেখাবো এই একটা ম্যাথ থেকে তোমাকে সবগুলো আমি দেখাবো, দেখানোর চেষ্টা করব। তাহলে আমাকে বলছে কে এর মান কত হলে সমীকরণের মূলদয় কী হবে বলো তো মূলদয় সমান হবে, বলছে এখানে কি মূলদয় সমান হবে। তাহলে মূলদয় সমান হলে আমরা কি জানি নিশ্চয়টা কী হয়, নিশ্চয়কের মান কী হয় 0 হবে, তাই তো। তাহলে আমরা কী লিখতে পারি বলতো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল কী হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল হবে 0। তাহলে এখানে বি কত, বি হচ্ছে দেখো এটা এক্সের শক যেটা সেটা টোটালি বি, এক্সের শক টোটালটাই কি বি। তার মানে আমরা লিখতে পারি কি বলতো এক্সের যে শক টোটালটা সেটাই হচ্ছে কি বি। তাহলে 4 ইন্টু কে মাইনাস 2 তারপরে কি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত, এখানে এর মান হচ্ছে এক্স স্কোয়ার শক কে প্লাস 1, তাহলে কে প্লাস 1 এ সি, সি এর মান কত এখানে বললো 2k, সি এর মানটা কত এখানে টোটালটাই 2k। তাহলে তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে থাকে কত বলতো 16 ইন্টু কে মাইনাস 2, এটার পরে কি হোল স্কোয়ার হচ্ছে তাহলে কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 4 মাইনাস কী হচ্ছে বলতো 4 আর 2 গুণ করলে কত হয় এন্ড টোটাল হচ্ছে আমাদের 8k, এটা কি হচ্ছে 8k ইন্টু কে প্লাস 1 ইকাল টু কত 0। এটা ক্যালকুলেশন করো মান ভিতরে বসায় দাও 16k স্কোয়ার মাইনাস 4 64k প্লাস 4 কত হয় 64, ঠিক আছে মাইনাস এবার 8 আছে না। তুমি চাইলে একটা জিনিস করতে পারতে সেটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে দেখো 8 কমন নিতে পারি, কি লিখতে পারি 8 কমন নিতে পারি। তাহলে 8 যদি কমন নেই তাহলে থাকে কত বলতো এখানে 2 থাকে না, 8টা ভাগ করে দিলাম উভয় পক্ষে কি 8 দিয়ে ভাগ করে দিই, উভয় পক্ষে 8 দিয়ে ভাগ করলে 0 দিয়ে 8 দিয়ে ভাগ করলে 0 হয়। তাহলে 2 ইন্টু 2 দিয়ে গুণ করে দিলাম মনে আবার 2k কে ছোটো করে নিচ্ছি তো আমার ক্যালকুলেশন সুবিধার্থে মাইনাস কে ইন্টু কে প্লাস 1 0 8 দিয়ে ভাগ করে, ঠিক 8 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে এবার গুণ করে দাও ভিতরে, তাহলে কি থাকলো 2k স্কোয়ার মাইনাস 8k প্লাস 8 দুগুণে 8 মাইনাস কে স্কোয়ার মাইনাস কে মাইনাস দিয়ে গুণ করলাম মাইনাস হয়ে গেল ইকাল টু 0। তো আলটিমেটলি যে মানটা আসে তোমার তো আমরা যদি ক্যালকুলেশন করি তো হয়ে যাবে দেখো কে স্কোয়ার থেকে কে স্কোয়ার বাদ দাও 2k স্কোয়ার থেকে একটা কে স্কোয়ার বাদ থাকে কত কে স্কোয়ার এবার এখানে আছে -8 তাই তো মাইনাস কে আছে এখানে 8, তাহলে এখানে কী হলো আমাদের আলটিমেটলি -9k তাই তো। আর এখানে থাকলো কত 8 প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে লিখতে পারি কি যেহেতু এখানে আমাদের 8টেছে না তাহলে আমরা এখানে লিখতে পারি জায়গাটা খেয়াল করো যে কে স্কোয়ার মাইনাস 9k প্লাস এটাকে আমরা লিখতে পারি কে স্কোয়ার মাইনাস 8k মাইনাস কে প্লাস ইকুয়াল টু 0। তাহলে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে কে এর মান আসবে তোমার কে এর মান আসবে হচ্ছে কে মাইনাস 8 ইন্টু কে মাইনাস 1, ঠিক আছে উৎপাদক বিশ্লেষণ করলে। তাহলে কে এর মান কী আসে বলতো কে এর মান আসে হচ্ছে 8 এবং কত 1, কে এর মান আসে কত 8 এবং 1, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 8 এবং 1। তাহলে কে এর মান যদি 8 এবং 1 হয় তবে কি এটা সমান হবে। তো আলটিমেটলি কী করবো আমরা জাস্ট নিশ্চয় একটা কী লিখবো সমান লিখবো, নিশ্চয় একটা সমান লিখবো তাহলে কী হবে আমাদের বলতো সমান হয়ে যাবে, কী হয়ে যাবে মূলদয় সমান হয়ে যাবে। মূলদয় সমান হওয়ার সাথে কি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ নিশ্চয়ের মানটা 0 হলে মূলদয় কী হয় সমান হয়।
একটা জিনিস খেয়াল করো, তোমাকে আমি বললাম যে কে এর মান কত হলে মূল দুটি কি হবে, জটিল হবে, মূল দুটি জটিল হবে। আমি তোমাকে বললাম এবার যে মূল দুটি জটিল হবে। দেখো জটিল হওয়ার শর্ত কি, এখানে দেখো মূলদের মান যদি 0 থেকে ছোট হয়, তাই তো, যে ডি এর মানটা আমি কি লিখলাম, ডি এর মানটা 0 থেকে ছোট হবে। তাহলে ডি এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা কি লিখতে পারি যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সেমভাবে করো, তাহলে দেখো কি হয় আমাদের 4k প্লাস 1, সরি এটা -2 আছে, -2 তারপরে হোল স্কোয়ার -4 ইন্টু এর মান কত, এটা কে প্লাস 1, সি এর মান হচ্ছে 2k 0। ঠিক আছে, ঠিক আছে, এটা 0 থেকে কী হবে, ছোট হবে। তাহলে আমরা মানগুলো বসাই দিলাম। আমরা ওই ক্যালকুলেশনটা করছিলাম তখন কি আসছিল, তখন আমাদের ছিল হচ্ছে মনে করো 2 ইন্টু কাটাকাটি করার পরে শর্ট করে নিলাম। ঠিক আছে, যেহেতু আমরা এটাকে ক্যালকুলেশন করছি আগের অঙ্কে, তাহলে কে স্কোয়ার ছিল -4k ছিল প্লাস 4 ইন্টু এখানে ছিল হচ্ছে 4 দুগুণে 8, তো আমরা 8 দিয়ে ভাগ করে দিয়েছিলাম, তখন হয়েছিল হচ্ছে আমাদের -k ইন্টু কে প্লাস 1, তাই তো এমন একটা ছিল লেস দেন ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে মানটা পাবো হচ্ছে আমরা 2k স্কোয়ার, 2k স্কোয়ার মাইনাস 4k প্লাস 4 মাইনাস কে স্কোয়ার মাইনাস কে। তাহলে এখান থেকে তোমার ক্যালকুলেশন করলে মান পাবো হচ্ছে, এটা যদি টোটালি ক্যালকুলেশন করো তাহলে মান পাবো হচ্ছে কে মাইনাস 8 ইন্টু কে মাইনাস 1। ঠিক আছে, কে মাইনাস 1 গ্রেটার দেন 0। তো দেখো এই ধরনের যে জিনিসগুলো, এগুলো আমরা অনেকের প্রবলেমের সম্মুখীন হই, তাই তো, এই ধরনের জিনিসগুলো অনেকের প্রবলেমের সম্মুখীন হয়। তাহলে আমরা টোটালটা মুছে দেই, ক্যালকুলেশন করে যে মানটা পেলাম সেটা শুধু রাখি। সেটা কি পেলাম, কে মাইনাস 8, কে মাইনাস 8 ইন্টু কে মাইনাস 1। তো এবার হচ্ছে শর্ত, তো এমন ম্যাথগুলো আসলে আমরা কি একটু বলতো প্রবলেমে পড়ে যাই, এমন ম্যাথগুলো আসলে একটু প্রবলেমে পড়ে যায়। তো এবার কি হবে, তাই না, এবার প্রশ্ন হচ্ছে কি হবে। তো তোমরা জাস্ট এটা সমাধান করে ফেলো, যে এটা সমান 0 ধরে এটা সমান 0 ধরে সমাধান করে ফেলো। তাহলে কে মাইনাস 8 ইকাল টু 0, তাহলে কে এর মান কত আসছে, 8 আসছে। এখান থেকে কে এর মান কত আসছে, 1 আসছে, তাই তো। তো দেখো আমাদের সবচেয়ে বড় মান কোনটা, এটা আছে সবচেয়ে বড় মান, এটা আছে কত, সবচেয়ে ছোট মান, এটা একটু খেয়াল করো। ঠিক আছে, বড় মান আর ছোট মানটা একটু খেয়াল করো।
তো যদি তুমি সবসময় এমন একটা মান পাও, এবং মানটা যদি তোমার থাকে কি ধনাত্মক, মান থাকে যদি কি বলতো, সংখ্যাটা থাকে অবশ্যই কি ধনাত্মক সংখ্যা, তাহলে তোমার শর্তটা কি হবে? তাহলে শর্তটা হবে তোমার ছোট মান কি হবে বলো তো, ছোট মান গ্রেটার দেন কে, গ্রেটার দেন লেস দেন বড় মান। ঠিক আছে, তো এরকম একটা তোমাকে মান বসাইতে হবে। ঠিক আছে, তো দেখো ছোট মান আমার কি আসছে, এটা কি ছোট মান না, এটা আসছে আমাদের কি ছোট মান। এক কথায় তুমি এখান থেকে দেখবা ক্যালকুলেশন করলে কি আসে, কে ইকাল টু -1 ইকাল টু 0 ধরে ক্যালকুলেশন করলে 1 আসে, কে ইকাল টু -8 ইকাল টু 0 ধরে করলে কে ইকাল টু 8 আসে। তাহলে এটা হচ্ছে ছোট মান, এটা হচ্ছে কি বলতো বড় মান। তাহলে এবার মানগুলো বসে দাও, ছোট মান কত এখানে 1, দেন কে লেস দেন আমাদের কত, কে লেস দেন হচ্ছে 8। তাহলে এটাই হয় আমাদের হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যদি তুমি কোনো সময় দেখো যে মানটা কি এখানে ঋণাত্মক আনতে হবে, মানটা কি আনতে হবে ঋণাত্মক আনতে হবে বা জিরোর থেকে ছোট, জিরোর থেকে ছোট, তাহলে তুমি কি করবা, তাহলে এখানে যে মানটা পাবা, এখানে যে মানটা পাবা, ঠিক আছে, এখানে যে মানটা পাবা সেটা এখানে মানগুলো বের করে নেবা, 8 এবং 1 বের করে নিয়েছি আমরা। তো যেটা ছোট মান আসে সেটা ছোট মান, লেস দেন কে, চলো যেটা লেস দেন কে বড় মান, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এবার একই জিনিস মনে করো আমাকে বলল যে মূলদয় কি হবে, মূলদয় আমাকে বলছে বাস্তব, মূলদয় কি হবে বাস্তব। দেখো বাস্তব হতে হলে কি হলে, জিরো থেকে বড় হতে হয়, কি হতে হবে বলতো, জিরোর থেকে বড় হতে হবে। তো জিরো থেকে বড় হতে হবে, তাহলে জিরো থেকে বড় হওয়ার এখানে শর্ত কি হবে, এই জিনিসটা খেয়াল করো। দেখো আমাদের দুইটা শর্ত আসে, সেটা হচ্ছে কি ছোট মান, তাই তো, ছোট মান, ছোট মান লেস দেন কে, বড় মান লেস দেন কে। দেখো এখানে দেখো মানটা কি আসতে হবে ধনাত্মক, তাই তো, ধনাত্মক আসতে হলে কে এর মান এখানে কি অবশ্যই 8 থেকে বেশি বসাইতে হবে, এবং এখানে কি কে এর মানটা 1 থেকে বেশি বসাইতে হবে, তাই তো, 1 থেকে বেশি না বসালে এখানে কি আসে ঋণাত্মক চলে আসবে। এখানে দেখো 8 থেকে বেশি না বসালে কি হবে ঋণাত্মক চলে আসবে। যদি বাই চান্স আমি এখানে 7 বসাইতাম, তো 7 - 8 এটার মান কি হচ্ছে মাইনাস, তো মাইনাস দিয়ে এখানে যে মান আসছে এটাতে গুণ করে দিলে কি তাই হয়ে যেত না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এটা কি হবে 1 - 1 লেস দেন কে এবং 8 দেন কে। ঠিক আছে, এই শর্তটা অবশ্যই মানতে হবে, ছোটো মান গ্রেটার দেন ছোটো মান লেস দেন, ছোটো মানের থেকে অবশ্যই কী হতে হবে, কে এর মান বড় হতে হবে, এবং বড় মান থেকে অবশ্যই কে এর মানটা বড় হতে হবে। এটা গেল হচ্ছে আমাদের কি যে নিশ্চয় থেকে শর্ত। ঠিক আছে, নিশ্চয় থেকে শর্ত বের করার যে নিয়মটা।
দেখো আমরা বোর্ডে একটা ম্যাথ লিখছি, সেটা হচ্ছে দুইটা সমীকরণ দেওয়া আছে এবং সমীকরণের আমরা হচ্ছে লিখছি যে দুইটা মূল কী হবে, একটা মূল কি থাকবে, সমান থাকবে, একটা মূল থাকবে সমান। সাধারণ মান নাকি, সাধারণ মূল মানে হচ্ছে দুইটার একটা মূল কি থাকবে, সমান থাকবে। তার মানে এটার যদি আমি একটা মূল যদি আলফা বিটা ধরি, তাহলে এখানে একটা কি মূল হবে, আলফা গামা। ঠিক আছে, দেখো দুইটা মূল কি থাকছে, সমান থাকবে, দুইটা মূল কি থাকছে, সমান থাকছে। এটা এভাবে করতে হবে, দুইটা মূল থাকবে কি বলতো, সমান থাকবে। কোন শর্তে, ঠিক আছে, কোন শর্তে দুইটা মূল সমান থাকবে। তো আমরা এবার দেখো আমি যে প্রসেসে করছি তোমরা সেই প্রসেসে দেখবা। তো ধরি আমরা ধরি সাধারণ মূলটা হচ্ছে আলফা, সাধারণ মূল আলফা। ঠিক আছে, সাধারণ মূল হচ্ছে কত, আলফা। তাহলে সাধারণ মূল যদি আলফা হয় তাহলে তোমরা হচ্ছে কী করবা, এই আলফা মানটা এই দুইটা সমীকরণে বসাই দাও, আলফা মানটা দুইটা সমীকরণে বসাই দিবা। তাহলে অবশ্যই কি মূলটা, কি মূলটা যদি আমি কোনো সমীকরণে বসাই সেটা কি স্যাটিসফ্যাকশন করবে, তাই তো, স্যাটিসফ্যাকশন হবে। তাহলে দেখো আমরা যদি মূলটা বসাই দিই, আলফা স্কোয়ার মাইনাস বি আলফা প্লাস সি ইকাল টু 0, এটা আছে 1 নং। আবার হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস সি আলফা প্লাস বি ইকাল টু 0, এটা হচ্ছে 2 নং। তো এবার হচ্ছে 2 নং থেকে আমরা বজ্র গুণন করব। কি করব, বজ্র গুণন করব। তো বজ্র গুণনটা অনেকে হয়তো পারো না, যদি না পেরে থাকো তাহলে এভাবে লিখবা। দেখো আলফা এর মান যখন নিবা, আলফা স্কোয়ারের মান যখন নিবা, তার মানে আলফা স্কোয়ারের যে সবগুলো এটা বাদ, আলফা স্কোয়ারের লাইনটা কি বাদ, মনে করো এটা বাদ। ঠিক আছে, এটা বাদ করে থাকলো কি আমাদের এতটুকু, তাই তো। তাহলে এটা আর গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে এবং এটার সাথে এটা গুণ হবে, মাঝখানে চিহ্ন হবে মাইনাস। তাহলে দেখো মাইনাস বি আর বি গুণ করলে কত হয়, মাইনাস বি স্কোয়ার। বা সি আছে, সি সূত্র কী হবে, মাইনাস হবে, সূত্রের কি মাইনাস, সি সি গুণ করলে কত হয়, সি স্কোয়ার। ঠিক আছে, মাইনাস সি স্কোয়ার। সরি, এখানে দেখো মাইনাস আছে, একটা কি আছে, মাইনাস আছে, এখানে আছে কি আছে, প্লাস। তো প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস। তাহলে এখানে সূত্র হয়ে যাবে কি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু, যদি এবার আলফা নেই, তো আলফা নিলে কী হবে বলো তো, আলফা নিলাম, তাই তো। তো আলফা নিলে এবার কি আমাদের আলফার যে ঘরটা সেটা বাদ হয়ে যাবে, আলফার যে ঘরটা সেটা বাদ হয়ে যাবে। তো আলফার ঘর বাদ গেলে কি থাকে আমাদের, আলফার ঘর বাদ গেলে থাকে হচ্ছে, দেখো এখানে এইটার সাথে এটা থাকবে, আবার আর কি এটার সাথে এটা থাকবে, তাই তো, এরকম কিছু থাকছে। তো তুমি যদি এবার আলফা নেও, তো দেখো আমাদের শেষ হয়েছিল কোথায়, এখান থেকে, তাই তো। তাহলে এবার এখান থেকে শুরু হবে, তাহলে সি ইন্টু কী থাকলো 1, এখানে আছে কত, সি, সি আছে, আলফা স্কোয়ার সব আছে 1 মাইনাস, তাই তো, সূত্রের মাইনাস। এবার হচ্ছে এখানে আছে বি, এটা আছে কত 1, তাহলে কি সূত্রে কী হবে, মাইনাস বি, সি মাইনাস বি, তাই তো। তো এবার দেখো, এবার নিব হচ্ছে আমাদের ধ্রুবক পদ, ধ্রুবক পদ নিলাম 1। তোমরা ধ্রুবক পদ এবার বাদ দাও, এই অংশটা বাদ দাও, এই অংশটা বাদ দিয়ে থাকে কত, এদিকে। তাহলে এই যে 1 আর কি থাকে, সি, তাহলে সি গুণ করো, থাকলো কত, সি এর আগে কি আছে, মাইনাস, তাহলে মানে কী হবে, মাইনাস সি, মাইনাস সি। এবং দেখো এখানে আছে কি মাইনাস, এটা আছে কত, মাইনাস, এটা আছে 1, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস বি। যারা বোঝো নাই তাদের জন্য আবার রিপিট করতেছি। দেখো আমরা যখন আলফা নিছি, যখন কি নিছি, আলফা স্কোয়ার নিছি, তখন আলফা স্কোয়ার ঘরটা বাদ, মানে এই লাইন নিচে থেকে বাদ। তো অবশ্য যে দুইটা থাকবে তাদেরকে এখান থেকে এটা গুণ করবো, এটা থেকে এটা গুণ করবো, মান পেয়ে গেছি। এবার যখন আমরা আলফা নিলাম, কি নিলাম, আলফা নিলাম, তাহলে আলফার যে লম্বা ঘরটা, মানে এটারও আলফা এটার আলফা বাদ, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো কি, আলফা স্কোয়ার সি আর বি পড়ে থাকলো। তাহলে এই দুটা কী হবে, ক্রস গুণাগুণ হবে, দেখছো। তাহলে কী করলাম, সি এর সাথে এই গুণ করলাম, বি এ গুণ করলাম, তাহলে সি হয়, বি হয়, কিন্তু চিহ্ন কি থাকে মাঝখানে, মাইনাস, তাহলে মাইনাস সি মাইনাস বি ইকুয়াল টু 1। চলক পদ মানে ধ্রুবপদ নিলাম, তাহলে কি এই লাইনটা বাদ বা এগুলো থাকবে। তাহলে দেখো সি এর সাথে এটা গুণ করো, তাহলে মাইনাস সি, এটা কি বলতো, মাইনাসে মাইনাস 1 হয়, তাহলে মাইনাস বি হয়, সূত্র কি থাকে, মাইনাস থাকে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস বি, এটা হলো এটা। তাহলে আমাদের যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো আমি লিখতে পারি কি, আলফা ইকাল টু আলফা ডিভাইড বাই সি মাইনাস বি, তাই তো। সি মাইনাস বি যদি লিখতে পারি, তাহলে এখানে দেখো 1 ডিভাইড বাই মাইনাস কমন নাও, এখানে মাইনাস কমন নাও, তাহলে কি থাকে, সি মাইনাস বি হয়ে যায়, তাই তো। তো সি মাইনাস বি কেটে গেল, তাহলে কি থাকলো, আলফার মানটা কি থাকলো, আলফা ইকাল থাকলো -1, আলফা ইকাল কি থাকলো -1। আবার আমরা এখান থেকে আলফার মানটা বের করতে পারি, তাহলে এখান থেকে আলফার মানটা কি লিখতে পারি, যে আলফা স্কোয়ার ডিভাইড বাই, দেখো এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, সাদায় লিখলাম, এবং সমান দেওয়া আছে আলফা ডিভাইড বাই সি মাইনাস বি। তো আলফা স্কোয়ার ডিভাইড বাই, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লেখা যায় না, তো সি প্লাস বি ইন্টু সি মাইনাস বি
ইকুয়াল টু আলফা ডিভাইড বাই সি মাইনাস বি। তো দেখো এই লাইন এটা কেটে গেল, থাকলো কত আলফা ডিভাইড বাই সি প্লাস এ সি প্লাস বি ইকুয়াল টু আলফা, এটা আলফা স্কোয়ার। তো দেখো এখানে আলফা আলফা কি কেটে গেল, এটা আলফা আলফা কেটে গেলে থাকলে কত থাকে হচ্ছে আলফা ইকুয়াল টু এখানে থাকলো কত 1 ইন্টু এটা আমি এরপর প্রথমে বললাম, তাহলে কী হলো সি প্লাস এ সি প্লাস এ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম সি প্লাস এ, আর এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম আলফা ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এই মান আর এই মানটা কী হবে বলো তো সমান হবে, এই মান এই মানটা কি সমান হবে, দুইটাই কি আলফার মান, দুইটাই আলফার মান। আমরা কি লিখতে পারি সি প্লাস এ ইকুয়াল টু -1, তাই তো সি প্লাস এ ইকুয়াল টু কী লিখতে পারি -1 লিখতে পারি। তাহলে অতএব সি প্লাস এ ইকুয়াল টু +1 ইকুয়াল টু 0। এটা হলো কি আমাদের শর্ত। তাহলে তোমাদের প্রথম যে ধাপটা যদি বলে যে একটা সাধারণ মূল থাকে, তাহলে তোমরা আগে সমীকরণে আলফাটা বসাবা, কি বসাবা সমীকরণে আলফার মানটা বসাবা, ধরে নাও যে সাধারণ মূলটা হচ্ছে আলফা। তাহলে সাধারণ মূল যদি আলফা হয় সাধারণ মূল যদি আলফা হয় তাহলে আলফার মানটা বসাই দাও। তাহলে আলফার মান বসাই দেওয়ার পরে বজ্র গুণন করো, তাহলে আলফা স্কোয়ার নিলে আলফা বাদ যাবে, তাহলে এটা একটা গুণ হবে। তারপর আলফা নিলে এটা একটা গুণ হবে। তাহলে ঠিক আছে, যারা এটা বোঝো নাই তারা আমাকে বলবা, আমি এটা ভিডিও দিবার একটা। তো বের করার পরে আলফার ক্যালকুলেশন করলে দুইটা একটা শর্ত পাবে, এটা হবে কি আমাদের সাধারণ মূল থাকা শর্ত। তো এটা গেল হচ্ছে একটা মূল সাধারণ, ঠিক আছে, একটা মূল যদি কমন হয়। একটা জিনিস খেয়াল করবা, এবার যদি বলে মূল কয়টা থাকতে পারে, দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থাকতে পারে, তাই তো। এবার আমাকে যদি বলে যে দুইটা মূলের সমান, তাহলে তুমি কি করবা বলো। যদি দুইটা মূলের সমান বলে তাহলে তার জন্য একটা শর্ত আছে, তাই তো, তার জন্য একটা চমৎকার শর্ত আছে, ঠিক আছে। মনে করো আমাকে বলছে যে a1x² প্লাস b1x প্লাস c1 = 0 এবং a2x² প্লাস b2x প্লাস c2 = 0। দুইটি সাধারণ মূল থাকা শর্ত, দুটি সাধারণ মূল থাকার শর্ত, ঠিক আছে। তাহলে দেখো দুটি সাধারণ মূল থাকবে, তাই তো। তো দুইটা যদি সাধারণ মূল থাকে তাহলে শর্ত হবে a1 ডিভাইড বাই a2, তার মানে x² সহগ দ্বারা অনুপাত ইকুয়াল টু x এর সহগ দ্বারা অনুপাত b1 বাই b2 ইকুয়াল টু c1 চলক ধ্রুবক পদ দ্বারা সমাধানের অনুপাত c1 বাই c2। এটা আমাদের কি শর্ত, যে দুইটি সাধারণ মূল থাকে। যদি বলে দুইটা মূলই সমান, কি বলবো দুইটা মূলই যদি সমান বলে দুইটা সমীকরণ, তাহলে আমাদের শর্ত দুটি সাধারণ মূল পাওয়া, দুটি সাধারণ মূল পাওয়ার, ঠিক আছে। এটা আবার লিখে দিই a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। তো দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবা, এবং তোমরা পরবর্তী কোন চ্যাপ্টারের ভিডিও চাও এবং কোন টপিকের উপর ভিডিও চাও, ঠিক আছে, কোন টপিকের উপর ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। এবং ভিডিওটা কেমন লাগলো, তোমরা কি উপকৃত হয়েছে কিনা এটা অবশ্যই জানাতে ভুলবে না, ঠিক আছে। আশা করি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।